যে ফুটবলের সেরা কোচ ছিলেন আব্দুর রহিম ভাই প্রয়াত, তিনি আমাকে ভাবতেন যে আমি ভবিষ্যতের একটা ভালো উইথড্রয়াল ও স্ট্রাইকার হতে পারবো। তো ইন্টারমিডিয়েট লেভেলে যখন সে ক্রিকেট শিখতে চায়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে ক্রিকেট এক্সপিরিয়েন্স শিখতে হলে ইউ হ্যাভ টু গো টু অস্ট্রেলিয়া। তুমি এখানে ঘুরঘুর করছো কেন? হ্যাঁ হ্যাঁ। তাই আমি বললাম এই ব্যাটটা আমি ফেরত নেব। সাথে সাথে একেবারে ওদের যে কিউরেটর ছিল, ওদের মিউজিয়ামের হেডকে কিউরেটর এসে বললো কেন কেন কেন? আমি সেটা আমার ব্যাট, আমি মালিক। খেলা মানে হাসি, খেলা মানে কান্না। বিয়ন্ড দ্য গেম, খেলার চেয়ে বেশি কিছু। সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আগেই যেটা বলছিলাম যে আজকে আমার জন্য খুব 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 বড় একটা দিন। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমি একটা নতুন প্রতিষ্ঠান শুরু করছি, সেটা এতদিন একটা ট্রায়ালের মতো চলছে। আজকে সেই জিনিসটা আমার এই শুরুটা একটা আমরা পডকাস্ট দিয়ে করতেছি, এটার নাম বিয়ন্ড দ্য গেম। এবং শুরু করার জন্য আসলে কাকে বেছে নেব? তিনি হচ্ছেন যিনি আমার জীবনে প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিজের হাতে শুরু করে দিয়েছেন। আমার প্রথম খেলার বইটা তার হাত দিয়ে, আমার প্রথম বড় ইন্টারভিউ তার, প্রায় জীবনের সবগুলো গুরুত্বপূর্ণ মুমেন্টে আমিনুল ইসলাম বুলবুল, আমাদের চীনের হিউয়েন সাং, আমাদের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নীল আর্মস্ট্রং, সারা পৃথিবীর চার্লস ব্যানারম্যান এবং আমাদের বুলবুল ভাই। বুলবুল ভাই স্বাগতম। ধন্যবাদ। এবং এতগুলো নাম আমাকে দিয়েছেন, আমি জানি না কতটুকু যোগ্য, বাট অনেক পথ পাড়ি দিয়ে এসেছি, মাঝে মাঝে খুব নিজেকে ক্লান্ত মনে হয়, তারপরেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। বুলবুল ভাই, একটা জিনিস যে আমি আপনার সম্পর্কে যখনই যেখানে কথা বলি আমি বলি যে বুলবুল ভাই হচ্ছেন ক্রিকেটের কলম্বাস। তো সেই জিনিসটা আমরা যদি একবার শুরু থেকে দেখি, অনেকে ভাবে যে এটা বলি বোধহয় চীনে গেছিলেন বা ক্রিকেট নিয়ে যা যা করছেন। আমরা একদম সেই 80s দেখছি, যখন আমাদের এখানে ইন্টারন্যাশনাল কোনো এক্সপোজারই নাই, সেই সময় আপনি ICC 11-এর হয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেছেন। ওই সময়ের কথা কি মনে পড়ে বুলবুল ভাই? কেন মনে পড়বে না? সেটা ছিল আমার প্রথম প্লেনে ওঠা, প্রথম বিদেশে যাওয়া, প্রথম একটা দেশে যাওয়া যেই দেশটাতে একটা ড্রিম কান্ট্রি ছিল। কমেন্ট্রি শুনতাম সেই সময়কার রিচি বেনোর, সেই সময়কার খেলোয়াড় গ্রেগ চ্যাপেলদের খেলা শুনতাম। সো অবশ্যই মনে পড়ে। তবে ওটা খুব স্মরণীয় জার্নি ছিল এই জন্য যে সেটা ছিল অনেক প্রথমের একটা প্রথম, যে সেটা ছিল প্রথম বিশ্ব ফার্স্ট এভার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। জি। এবং অস্ট্রেলিয়ার যে দ্বিশতবার্ষিকীর যে বাইসেন্টেনারি প্রোগ্রাম ছিল, তার একটা ওয়ান অফ দ্য প্রোগ্রাম ছিল বিশ্ব যুব ক্রিকেট। তো সেটা অংশগ্রহণ করতে গিয়েছিলাম এবং সেটা জলজল করে আছে। এই জন্য আমরা সবসময় বলি যে ক্রিকেট ক্রিয়েটস ফ্রেন্ডশিপ টু। তো সেই সময়কার বন্ধু যেমন ভেঙ্কটপতি রাজু, লারা, নাসির হোসেন, মাইকেল আর্থারটন, ক্রিস কেইন্স, সেই সময়ের বন্ধু আমরা সেই সময় খেলেছিলাম, স্টিল উই আর ফ্রেন্ডস। সো তখন সেই সময়কার আমাদের যে টিমের কোচ ছিলেন পিটার স্পেন্স, স্টিল হি ইজ মাই মেন্টর। সো সেখানকার পরিচিত হয়েছিল সেই আমার পিটার বেন্স, স্টিল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এত স্মরণীয় ছিল সেই প্রথম সিরিজটা, প্রথম বিদেশ গমনটা, যেটা আমাকে একটা দোদুল্যমান অবস্থায়ও ছিলাম, ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো, তখন দুটোই ফার্স্ট ডিভিশনে খেলি। সো এই ট্যুরটা আরেকটা কারণ হচ্ছে যে ফুটবল থেকে আমি ছিটকে পড়েছিলাম এই ট্রিপটার জন্য। মানে এই জিনিসটা আমি আপনাকে এমনিতেই জিজ্ঞেস করতাম যে অনেকেরই ধারণা শুধু ইনজুরির কারণে আপনি ফুটবল এবং অনেকে জানেন না, আমি বুলবুল ভাই কিন্তু একদম জাতীয় দলে ঢোকার মুহূর্তে ছিলেন, ফুটবল ক্রিকেট দুটোতেই। তো সেই জায়গা থেকে অনেকের ধারণা শুধু ইনজুরির জন্য। কিন্তু আমি আপনার সঙ্গে এর আগে কথা বলছি যে ওই অস্ট্রেলিয়া ট্যুরটা একটা বড় কারণ ছিল ক্রিকেট চুজ করার জন্য। হ্যাঁ, না, আমি জাতীয় দলে ঢোকার মতন কোয়ালিটি ছিল না আমার ফুটবলে, কিন্তু আমি অনূর্ধ্ব-19 খেলেছি, 5টা গোল করেছি এক বছরে। আমাকে তখনকার যে ফুটবলের সেরা কোচ ছিলেন আব্দুর রহিম ভাই প্রয়াত, তিনি আমাকে ভাবতেন যে আমি ভবিষ্যতের একটা ভালো উইথড্রয়াল ও স্ট্রাইকার হতে পারবো। সো আমাকে আসলে, আর তখন ফুটবল এত পপুলার খেলা ছিল এবং স্বপ্নও ছিল, আর সুপ্ত বাসনা ছিল ক্রিকেট। এবং ওই ট্রিপটাতেই কিন্তু যখন দেখলাম যে ভালো করেছিলাম, অত গ্রেট কিছু করিনি, বাট একটা এক্সপোজার হয়েছিল। সেই লোকটার কথাই বললাম যে পিটার স্পেন্স আমাকে বলেছিল যে বেসিক্যালি আজকে ক্রিকেট অস্ট্রেলিয়া যেখানে দাঁড়িয়ে আছে সায়েন্টিফিক্যালি হি ইজ দ্য ম্যান। সো আমাকে বলেছিল যে ক্রিকেট প্রবলি এ বেটার স্পোর্টস ফর ইউ। সেটা আমাকে অনেকটা, আমার অবশ্যই ইনজুরি ছিল, বাট তার ওই মোটিভেশনটা আমার অনেক কাজে লেগেছিল। এবং ওখানে কি ক্রিকেটের নতুন কোনো দিক দেখলেন যেটা এখানে আপনারা কোচদের কাছ থেকে দেখতে পাচ্ছিলেন না?
নতুন কোন দিকের সঙ্গে পরিচিত হলেন? আমাদের কোচরা যারা বাংলাদেশে ছিলেন তখন, ওসমান ভাই, শ্রদ্ধেয় ওসমান ভাই, প্রয়াত আলতাফ ভাই, প্রয়াত জালাল ভাই, প্রয়াত মন্টু ভাইরা, তারা কিন্তু ক্রিকেটের বেসিকটা শিখিয়ে দিয়েছিলেন। এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এই জন্য যে তারা যে ক্রিকেট খেলার জন্য যেই শৃঙ্খলাটা শিখিয়ে দিয়েছিলেন, মানে ক্রিকেট খেলা বলতে তো ধরেন স্কিল না, ক্রিকেট খেলা হচ্ছে একটা ডিসিপ্লিন। সো ডিসিপ্লিনটা তারা শিখিয়ে দিয়েছিল, কিন্তু ক্রিকেটের বিজ্ঞান যে কী জিনিস এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট কী, কম্পিটিটিভনেস বা মেন্টাল টাফনেস কী, সেটা অস্ট্রেলিয়া থেকে দেখতে পেয়েছিলাম। সে তার ফলশ্রুতিতেই কিন্তু ঠিক তার পরের বছরেই আমি সেখানে খেলতে গিয়েছিলাম ডোমেস্টিক ক্রিকেট। এবং ওই একটা সাইকেল আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারটা চেঞ্জ করে দিয়েছিল। যে ফুটবল খেলতাম বলে অনেক বেশ ফিট ছিলাম, ক্রিকেট ওই লেভেলের ক্রিকেটের ছোঁয়ায় থাকতে পেরে একটা বিশ্ব ক্রিকেটে একটু অ্যাডভান্স ছিলাম। তো এইগুলো তো আমার খুব কাজে লেগেছিল পরবর্তীতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সময়। এবং আপনার যে পরবর্তীকালে আমরা যদি একদম অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আপনি এই কিক ইনফোর একটা আর্টিকেল সকালেও পড়ছিলাম, ওখানে আপনার ইন্ট্রো দেওয়া হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় সম্ভবত কোচ প্রশিক্ষক। তো এই যে টেকনিক্যালি যে হাইটে চলে গেলেন, এটার শুরুটা আসলে ওই সময় এই আধুনিক প্রযুক্তিগুলো বা আধুনিক ক্রিকেটটা দেখার একটা শুরুটা ওইখান থেকে হলো? হ্যাঁ, ওটা বলতে পারেন। তবে ওরা যে মানে অস্ট্রেলিয়াতে যেটা দেখেছি আমি, যে ধরেন অস্ট্রেলিয়ার সব মিলিয়ে 2.5 কোটি লোক থাকে, 6বার বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে, অলিম্পিকে গোল্ড মেডেল পাচ্ছে, বিশ্বকাপ ফুটবল খেলছে। দেয়ার মাস্ট বি সামথিং গুড। সেটা যে জিনিসটা আমি তাদের কাছে পেয়েছি, যে তারা ভেরি রিসার্চ বেসড কাজ করে, মানে খুব চিন্তা করে যেটা করা উচিত সেটাই করে। তো সেই লক্ষ্যে কিন্তু আমার কাছে মনে হচ্ছে, ইনফ্যাক্ট পরবর্তীতে যখন আমি 2004 সালে দেশ থেকে চলে যাই অস্ট্রেলিয়াতে, তখন কিন্তু আমি প্রথমে গিয়েই পড়াশোনা করেছিলাম 6 মাস ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসে। জি জি। সেখানে আমি বেসিক প্রিন্সিপালস অফ কোচিং, যেমন ধরেন একটা কোচ খালি স্কিল শেখে না, এখানে ফিজিওলজি, বায়োমেকানিক্স, প্ল্যানিং, প্রোগ্রামিং, ক্যালেন্ডার কীভাবে তৈরি করতে হয়, ওটা প্রথমে শিখে নিয়েছিলাম। তারপরে লেভেল 1, লেভেল 2, পরবর্তীতে লেভেল 3 করেছি। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে পরবর্তীতে এই যে প্রশিক্ষণগুলো আমাকে আজকে বেশ মাত্র কয়েকজন মাস্টার এডুকেটর আছে লেভেল 3, তার মধ্যে আল্লাহর রহমতে আমি একজন। তো সেই শুরুটা আমাকে অনেক হেল্প করেছিল। এবং ক্রিকেট এবং বিজ্ঞান কি, আমরা অনেক পিছিয়ে আছি, আমি নিজেও অনেক পিছিয়ে আছি, প্রত্যেকদিন শিখছি। বলুন, এটা আপনার খেলোয়াড়ি জীবনে কতটা প্রভাব ফেলছে? বিশেষ করে যখন ধরেন আপনি প্রথম টেস্টটা খেলতে নামলেন, ওখানে কি হিস্ট্রি হয়েছিল সেটা তো আর দর্শককে নতুন করে না বলে শুধু মনে করায় দেই যে বুলবুল ভাই পৃথিবীর বিরলতম লোকদের একজন, যেটা যে রেকর্ড কারো মোছা সম্ভব না, যিনি তার দেশের টেস্টের অভিষেকে সেঞ্চুরি করছেন। তো যাই হোক, এই যে ব্যাপারটা প্রায় 9 ঘন্টা, 8 ঘন্টা 55 মিনিট ব্যাট করছিলেন। আমি রানের চেয়ে দেখি যে দেশে 3 দিনে ম্যাচও হয় না ঠিক মতো, আপনি 3 দিনে ম্যাচ খেলতেছেন। এই অবস্থায় হঠাৎ করে 5 দিনের ম্যাচ খেলতে নামলেন, 9 ঘন্টা ব্যাটিং করে ফেললেন। এইটা আসলে কি ওই অস্ট্রেলিয়ান ইয়েতে খেলার অভিজ্ঞতা বা এইগুলো প্রভাব রাখছে? আমি একটা উদাহরণ দিতে চাই এখানে। আমাদের যারা ইয়াং ক্রিকেটার্স আছে, একসময় বাংলাদেশে ক্রিকেট খেলা হতো 5 থেকে 6 মাস খুব বেশি হলে। তখন বড় অফ সিজন ছিল, বড় অফ সিজনটা আমরা ইংল্যান্ড চলে যেতাম। তো ইংল্যান্ডে গিয়ে বিভিন্ন ক্লাব ক্রিকেট খেলতাম, মাইনর কাউন্টিজ খেলতাম। তা উপদেশটা এটা হচ্ছে যে একটা ইয়াং ক্রিকেটার যখন 19 থেকে 23, এই যে ইন্টারমিডিয়েট লেভেল বলে এটাকে, তো ইন্টারমিডিয়েট লেভেলে যখন সে ক্রিকেট শিখতে চায়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে ক্রিকেট এক্সপিরিয়েন্স শিখতে হলে ইউ হ্যাভ টু গো টু অস্ট্রেলিয়া। তাদের যে ডোমেস্টিক ক্রিকেটের যে প্রতিযোগিতামূলক ক্রিকেট, তাদের যে পেশাদারিত্ব, মেন্টাল টাফনেস, সেটা শেখা যায়। আর ইংল্যান্ডে অবশ্যই যাওয়া উচিত আর্লি মে থেকে পুরো সেপ্টেম্বর পর্যন্ত। আর্লি সামারটা, হ্যাঁ, আর্লি সামারে হয় কি, আর্লি মেতে হয় উইকেটটা খুব স্যাঁতস্যাঁতে থাকে, বৃষ্টি হয়, বল মুভ করে অনেক এবং বল থেমে আসে। তো সেখানে ওই কন্ডিশনে সাথে অ্যাডজাস্ট করা, তখন টেকনিক অ্যাডজাস্ট করতে হয়, মেন্টাল অ্যাডজাস্টমেন্ট আছে এখানে। তারপরে যখন এই জুন চলে আসে, জুন থেকে এন্ড জুলাই পর্যন্ত একেবারে ফ্ল্যাট বাংলাদেশের মতো উইকেট। আচ্ছা আচ্ছা। তারপরে আবার ঠান্ডা পড়তে শুরু করে, উইকেটগুলো আবার স্যাঁতস্যাঁতে হতে থাকে। তো অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেললে যে টাফনেসটা শেখা যায়, আর ইংল্যান্ডে শেখলে টেকনিক্যাল ডেভেলপমেন্টটা হয়। এই দুটো সমন্বয় কিন্তু একটা পরিপূর্ণ ক্রিকেটার হওয়ার জন্য খুব সহজ হয়। তো ওই যে বলছিলেন যে 8-9 ঘন্টা ব্যাটিং, অলমোস্ট 9 ঘন্টা, 5 মিনিট কম, 9 ঘন্টা। তো এই
সময়টা দেখবেন যে সেকেন্ড টেস্টটা হ্যাঁ, ওই টেস্টে খেলার পরে সেকেন্ড টেস্টটা খেললাম আমরা বুলাওয়েতে, হ্যাঁ, এবং সেখানে প্রায় প্রায় 7-8 সেন্টিমিটার ছিল ঘাস ছিল, ঘাস ছিল, হ্যাঁ, এবং সেখানে হিটস্টিক, ব্লিগনট, জনসন, হ্যাঁ, হ্যাঁ। পল স্ট্রেং ওদের মতো বলাররা ছিল। তো সেখানেও কিন্তু প্রায় 86 করেছিলাম, সাড়ে 4.5 ঘন্টা ব্যাটিং হ্যাঁ, করেছিলাম। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটা সলিড ব্যাকগ্রাউন্ড ছিল, এবং যেটা আমাদের জন্য ফার্স্ট টেস্টটা ছিল একটা শিক্ষণীয় ব্যাপার। তো প্রথম টেস্টেই আমরা শিক্ষাটা এত সুন্দর করে নিয়েছিলাম, সেকেন্ড টেস্টেও সেটা কন্টিনিউ করছিলাম। আনফর্চুনেটলি থার্ড বা ফোর্থ টেস্টে ড্রপ করে দিল। সো সেটা প্রসারিত আর হয়নি। যাই হোক, তো 9 ঘন্টা ব্যাটিং করার পেছনে ছিল অবশ্যই অনেকগুলো জায়গায় খেলা, অভিজ্ঞতা সঞ্চয় করা, এবং ওই দিনটাতেই কিন্তু সেটা আমি ডেলিভারি করতে সক্ষম হয়েছিলাম। কেননা আমাদের সাথে অন্যান্য ক্রিকেটার যারা ছিল, যেমন আকরাম খান, হ্যাঁ, হ্যাঁ, আকরাম খানের আমরা ঠিক আসার আগে সাউথ আফ্রিকার একটা সিরিজ ছিল, হ্যাঁ, হ্যাঁ। ও একটা ইনিংস খেলেছিল 150 রানে গ্রিকওয়াসের এগেনস্টে, সেটা কিম্বার্লিতে, আনবিলিভেবল ইনিংস। আচ্ছা, সেই ইনিংসটাকে আমি ছোট করে দেখতে পাচ্ছি না, এত বড় ইনিংস ছিল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই ইনিংসটা আকরাম যদি ঢাকায় ফার্স্ট টেস্টে খেলতো, এই উড হ্যাভ বিন মাই লাইক আমার সিমিলার টু ইনিংস হতে পারতো। আচ্ছা, আচ্ছা। তো ওই দিন ঘটে গিয়েছিল, এবং একটা লম্বা ইনিংস খেলে ফেলেছিলাম। সেটা থেকে অনেক কিছু শিখেছি পরবর্তীতে। সেটা এতদিন যে সেটা এখন মানুষ মনে রাখবে, এটা আমি আশা করিনি। আর তারপরেও আপনার বেশ আগের একটা ইন্টারভিউতে আপনি বলতেছিলেন যে যখন আপনাকে বড় কোনো চ্যানেলে ডাকা হয়, বোধহয় ফক্সে একটা ইন্টারভিউ বা বিভিন্ন জায়গায় আপনাকে পরিচয় করে দেওয়া, ইভেন জাভেদ মিয়াঁদার দ্বারা আপনি চিনে গেছিলেন, ওখানে বলা হচ্ছিল যে দিস ইজ দ্য ম্যান হু স্কোর দ্য সেঞ্চুরি, আপনার চার্লস ব্যানারম্যান। তো এই ব্যাপারটা তো আপনার সঙ্গে আজীবন থেকে যাবে। ওটাই মানে আমি খুব আশ্চর্য লাগে যে এটা আলটিমেটলি ওই ফার্স্ট টেস্টটা আমার জীবনে মানে সিগনেচার অফ দ্য ইনিংস হয়ে গেল। এটা আমি খুব খুব ভাবতে খুব অবাক লাগে যে এর মাঝে মুশফিক 3টা ডাবল 100 করলো, অনেকে অনেক কিছু করলো, কিন্তু এই ইনিংসটার মাহাত্ম্য বা মাধুর্য, এটা সামহাও এটা লাইফ টাইম ইনিংস হয়ে গেল আর কি। লর্ডসে গেলে ওই ব্যাটটা দেখতে যান? লর্ডসে গিয়েছিলাম মাঝে 2 বার। একবার আমার পরিবার সহ গিয়েছিলাম, তো আমার ছেলেরা তখন একটু ছোটো ছিল, তারা খুব এনজয় করেছিল। আর সব ইন্টারেস্টিংলি 2019-এ যে বিশ্বকাপ হলো, ফাইনাল ম্যাচ হচ্ছিল, তো নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মাঝে, তা আমি হাঁটতে গিয়েছিলাম। তো প্রথমে যাওয়ার পরে আমাকে বলছে যে এরকম, আমি মজা করছিলাম যে এরকম ওরা আমাকে চেনে না, আমার কাছে আইসিসি গেঞ্জি ছিল, তা বলছিল যে তুমি এখানে ঘুরঘুর করছো কেন? তাই আমি বললাম এই ব্যাটটা আমি ফেরত নেব। সাথে সাথে একেবারে ওদের যে কিউরেটার ছিল, ওদের মিউজিয়ামের হেডকে কিউরেটার এসে বললো কেন কেন কেন, আমি সেটা আমার ব্যাট, আমি মালিক। তারপরে যে খুব মজা করেছিলাম। সো ইট ওয়াজ ভেরি গুড ফান। কিন্তু বলতে ভুলে যায়নি যে এটা কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু আমাদের করা, 5,000 পাউন্ড একটা ইন্স্যুরেন্স করা আছে যদি হারিয়ে যায় বা কিছু হয়। যাই হোক, ইটস এ গুড ফান, ভালো লাগে। বুলবুল ভাই, আপনার সঙ্গে আমার প্রথমে আপনাকে তো দেখি আসলে খুব শত্রু হিসাবে। আমি বাগেরহাটের ছেলে, মফস্বল থেকে এসে গ্যালারিতে বসে ভুল করে মোহামেডানের গ্যালারিতে ঢুকে পড়ছিলাম, আপনি সেঞ্চুরি করলেন, আবাহনীরা হারাইলেন। সেই জীবনটা তো ছিলই, কিন্তু আপনার সঙ্গে প্রথম দেখা হয়তো আসলে আবাহনীর কোচ হিসাবে আপনি তখন। তো সেই সময় প্রথম ইন্টারভিউ নিতে গেছিলাম, এবং পরদিন মোহামেডানের সঙ্গে খেলা, আপনি আঙ্গুল গুনে বের করলেন আপনার সুস্থ আছে 10 জন খেলোয়াড়, বাকিরা হয় ইনজুর, না হলে পরীক্ষা দিতে চলে গেছে। আপনি বললেন রসিকতা করে যে দরকার হলে নেমে যাব, কি আর করা। তো বলুন ভাই, বাংলাদেশে কোচিং শুরু করলেন, পরপর 2 সিজনে প্রিমিয়ার লিগ জিতলেন। বাংলাদেশে তো আপনি কোচ হিসাবে কখনো হারেন নাই, মানে সেকেন্ডও হন নাই। ওই লাইফটা ছেড়ে হুট করে যে এসিসিতে চলে যাওয়া, চীনে চলে যাওয়া, এই ডিসিশনটা কেন নিলেন বা কিভাবে হলো? তারও আগে যেটা ছিল, আমি যখন অস্ট্রেলিয়াতে ওই কোচিং কোর্সগুলি শেষ করলাম, তখন আমি থাকতাম সিডনিতে। তো সিডনি, তখন আপনি মেলবোর্নে থাকতেন না? তখন আমার বউ চাকরির জন্য সিডনি চলে গিয়েছিলাম। তো সিডনিতেই বেসিক্যালি নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের সাথে কাজ করতাম, এবং তাদের স্পেশালাইজড ব্যাটিং কোচ হিসেবে কাজ করতাম। ইনডোর সেন্টারে একটা তাদের প্রিমিয়ার ক্লাব আছে, নাম হচ্ছে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস, ভেরি গুড ক্লাব। তো তাদের হেড কোচ ছিলাম ওয়ানডেতে। আচ্ছা। তো ওই কাজগুলো যখন করছিলাম, একদিন সন্ধ্যাবেলা নিজে থেকে মনে হচ্ছিল যে আমার ছেলেগুলো ছোট ছিল, বউ খুব ভালো চাকরি করতো, তখন মনে হলো আমার মতো কত কোচই তো এখানে আছে, তো আই ওয়ান্টেড টু কাম ব্যাক টু বাংলাদেশ। তো আমি পরিবারকে বললাম, পরিবার একবারে রাজি হয়ে গেল, সব চাকরি বাকরি ছেড়ে দিল,
ঢাকায় আসলাম, ক্রিকেট বোর্ডের সাথে কথা হলো, ক্রিকেট বললো আয়, সিবি পাঠালাম তখনকার সিওর কাছে, অল ডান। আসার পরে 16টা মাস ঘুরলাম, ক্যাশ টাকা ছিল কিছু, ওটাও শেষ হয়ে গেল। তারপরে ধরেন খুব একটু মানবতার জীবন চলছিল। তা ক্রিকেট বোর্ডের পেছনে অনেকদিন ঘুরেছিলাম, ঘোরার পরে আজ না কাল, কাল না পরশু, এইটা না ওইটা, তারপর একবার হাল ছেড়ে দিলাম। তা ভাবছিলাম যে একটু ভুল করে ফেললাম, তখন একটু অর্থনৈতিক টানা পড়ানো ছিলাম, তখন ব্যবসা শুরু করলাম। আচ্ছা, তো ব্যবসা শুরু করলাম যে তাতেও আপনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন নাই? না যাই না, আমি তখন ব্যবসা করেছিলাম, ওই যে মোবাইলের টাওয়ার হয় না, একটা স্টিল কোম্পানির সাথে, যেখানে যাই সেখানে কাজ দেয়, এইখানে যাই ওখানে যাই, নাম বলবো না, যে একটা লোকও বলেননি যে দেখি বা কিছু, কোটি কোটি টাকার কাজ পাচ্ছিলাম। আচ্ছা, আপনার এই চ্যাপ্টারটার কথা বোধহয় বাংলাদেশে কেউ জানে না। মানে বলে দেয় সিমেন্স আছে, গ্রামীণ ফোন আছে, এক্সেন আছে, তা বাংলা লিঙ্ক, যার কাছে যাই সবাই বলে হ্যাঁ দিব, আসেন কাজ দিব। তা কাজ করি, শুরু করলাম, হঠাৎ 2 থেকে 3 মাসে দেখলাম বেশ কয়েক কোটি টাকার কাজ পেলাম। আমার বন্ধুর স্টিল মিল ছিল। এর মাঝে হাবিবুল বাসার পাইলট রফিক মঞ্জু ওরা বললো, না ভাই আপনি একমি ল্যাবরেটরিজের কোচ হন, আমাদের এটা হচ্ছে আমাদের অফিস লিগ, হ্যাঁ কায়সার ভাই। তা বললাম যে কোচিং করবো, ঠিক আছে কোচিং করলাম। আমরা জয়সূরিয়াকে নিয়ে আসলাম, অপোনেন্ট বেক্সিমকো সাঙ্গাকারা নিয়ে আসলাম, টপ ক্রিকেট ছিল। তো ওইটা কোচিং করানোর পরে একটা কোচিংয়ের নতুনত্ব আনার চেষ্টা করলাম, যে ওই যে নিউ সাউথ ওয়েলসে যেগুলো শিখেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হলাম, দারুণ ম্যাচ, কর্পোরেট লিগও চ্যাম্পিয়ন হয়েছিলেন। হওয়ার পরে আবাহনী তখন অফিসিয়াল ছিল জালাল ভাই আর একজন সাংবাদিক শামীম ভাই। ওই যে শামীম ভাই বলছে, হ্যাঁ শামীম ভাই বলছে, বুলবুল ভাই আপনি কোচিং করবেন আবাহনীতে? আমি হ্যাঁ। তো জালাল ভাই বললো তোমার একটা টাকা দেওয়া হবে, যার সাথে কথা বললো উনি তখন জেলে, তো জেলে কথা বলে আমাকে বললো যে এই টাকাটা পাবা, কোচিং করবা? আমি বললাম হ্যাঁ জালাল ভাই করবো। আপনি ব্যবসা ত্যাগ করে চলে? না, তখনও ব্যবসা করি। আচ্ছা। তা কোচিংয়ে যেদিন আসলাম দেখি কি যে 9টার সময় আবাহনীর কোচিং, আবার 9টার সময় বিজনেস মিটিং। আচ্ছা, একদিন করলাম, 2 দিন করলাম, তারপর 3 দিনের দিন আমার বন্ধুরে বললাম, ভাই আমি আমার জিনিস পেয়ে গেছি, আমি ব্যবসা করবো না, ব্যবসা ছেড়ে দিয়ে আবাহনী কোচিং করলাম। আবাহনীতে আল্লাহ রহমতে তখন প্রথম বছর ছিল মাশরাফি ক্যাপ্টেন, পরের বছর পাইলট, 2 বছরই আমরা চ্যাম্পিয়ন হলাম। কিন্তু প্রথম বছর তো খুব ভাঙাচোরা টিম নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। হ্যাঁ, অনেক ইনজুরি প্লেয়ার হলো, খেলোয়াড়কে ছেড়ে দিতে হয়েছিল সুপার লিগের আগে পরীক্ষার জন্য। একটা ট্যাকটিক্স ইউজ করেছিলাম, আমার মনে আছে যে এই মিরপুর মাঠেই খেলা ছিল, যে 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিততে হবে। তা আমরা ট্যাকটিক্সটা নিচ্ছিল যে আমরা ড্রেসিং রুমে কোনো নেগেটিভ কথা বলবো না। আচ্ছা, নেগেটিভ মানে কি, ধরেন কেউ যদি 0 মারে, ওরে বলা হবে যে কয় বল খেলছো, বলে 2 বল খেলছি, তো বলা 2 বল তো বেটার দেন ডাক, গোল্ডেন ডাক। তারপর কেউ যদি ডাক মারতো ব্যাড লাক, আর কেউ যদি 1 করলে বলতাম বেটার দেন 1, কেউ যদি 2 করতে বলতাম বেটার দেন 1। তা এই ধরনের একটা পজিটিভ এনভায়রনমেন্ট ড্রেসিং রুমে এনেছিলাম। তো ওইখানে কিছু কিছু খেলোয়াড়রা দেখলাম তাদের সর্বস্ব দিয়ে খেলেছিল। তো প্লেয়ারদের থেকে সেরাটা নিংড়ে আনার যে একটা পদ্ধতি বের হয়েছিল, এটা আমার কৃতিত্ব না, সকলের কৃতিত্ব। তো যাই হোক, তো ওই কোচিংটা তখন যেখানে চলছিল, তখনই আমাকে এসএসসির সিইও ছিলেন সৈয়দ আশরাফুল ভাই, আমাদের সবসময় আমার অলওয়েজ মেন্টর, আশরাফুল ভাই লাইক ফাদারলি ফিগার। তিনি আমাকে বললো, বুলবুল চায়নাতে একটা চাকরি হতে পারে আইসিসির, তুমি কি চাইনিজ জানো? আমি বলি চাইনিজ কোথা থেকে জানবো আমি? বলে চাইনিজ কোর্সে ভর্তি হয়ে যাও। তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটি গিয়ে চাইনিজ কোর্স করতাম সন্ধ্যাবেলা, এদিকে আবাহনী আবাহনী থেকে কোচিং করাতাম। এক পর্যায়ে কনফুসিয়াস ইনস্টিটিউশন থেকে চাইনিজ কোর্স শেষ করলাম, এসএসসি অ্যাপ্লাই করলো, অ্যাডভার্টাইজমেন্ট দিল, সেখানে আমার চাকরি হলো, তখন আমি চলে গেলাম এসএসসিতে। বলবো এই জায়গাটায় আমার একটা পার্সোনাল কৌতূহল আছে। আপনি সারা জীবন আবাহনীর কফিনে প্রেক ঠুকছেন। আমি আবাহনীর সাপোর্টার, আমি আপনারা তখন বেশ অপছন্দ করতাম, আকরাম ভাই প্রিয় ছিল আর আপনি অপ্রিয় ছিলেন। সেইখানে আপনি খেলা ছাড়ার পরে মানে প্রথম লিগে কোচিং করাইলেন আবাহনীর, এবং তাদের অ্যাকচুয়ালি ধ্বংসস্তূপ থেকে তুলে এনে লিগ জিতাইলেন। মানে আসলে কি বুলবুল ভাই কি আবাহনীর না মোহামেডানের? না, আমি ফুটবলে সবসময় আবাহনীর সাপোর্টার ছিলাম। আচ্ছা, আবাহনী আমার হিরো ছিল তখনকার, সালাউদ্দিন ভাই, চুন্নু ভাই, আনোয়ার ভাই, এরা অন্য লেভেলের ফুটবল প্লেয়ার ছিল, তো এরা স্বপ্নের ফুটবলার ছিল। হ্যাঁ, আবাহনীর সাপোর্টার ছিলাম। তারপর মোহামেডানের সাথে মোহামেডান এমন হয়ে গেছিল, একটা আত্মার অংশ হয়ে গিয়েছিল। আপনারা কয়েক লাখ টাকা অফার করে, সে আমলের সবচেয়ে বেশি টাকা অফার করে আপনারা মোহামেডান থেকে আনা যায় নাই। শুধু অফার না, মানে একবার তুলে নেওয়া হচ্ছে, একটা দোকান দিবে বলছে, খুব ভালো একটা জায়গায় ক্যাপ্টেন্সি দেবে, একটা সর্বোচ্চ লেভেলের টাকা দেবে।
তাও ছাড়িনি মোহামেডান। একবার বোধহয় তখনকার ঢাকা স্টেডিয়াম, পরে যেটা বঙ্গবন্ধু হলো এখন ন্যাশনাল স্টেডিয়াম, এখানে বোধহয় আপনার আটকায় রেখে টেকেও আবাহনীতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা না, হয়েছিল। তখনকার দিনগুলো খুব মধুর ছিল, যে আমাদের দল বদলের সময় যখন আসতো, কেউ নেপাল চলে যেত, কেউ ব্যাংকক চলে যেত, কেউ পালিয়ে যেত। তো দিনগুলো খুব সুন্দর ছিল, মানে জটলা পাখি, খেলোয়াড় কিডন্যাপ হতো। হ্যাঁ, খেলোয়াড় কিডন্যাপ, কিছু কিছু খেলোয়াড় এতটাই মানে আনসার্টেন ছিল যে সকালবেলা এক ক্লাবের সাথে চলে যেত, বিকালে আর ক্লাবে হয়ে যেত। এটা একটা দারুণ ব্যাপার ছিল। তবে ক্রিকেটের পেশাদারিত্ব কিন্তু এখনকার যে আমাদের ক্রিকেট ক্লাব কর্মকর্তারা আছে, আমি কম্পেয়ার করতে চাই না। সেই সময় ক্লার্ক কর্মকর্তারা আমি কয়েকজনের নাম বলতে পারি, যেমন তানভীর হায়দার, প্রায়ত তানভীর ভাই, তান্না ভাই, তা বেশ অনেক, মনি ভাই ছিলেন, তা বিমান তখন বড় ছিল, বিমানে বাবু ভাইরা, রইস ভাই ছিলেন, নূর ভাই ছিলেন। সো বিমান, মোহামেডান, আবাহনী, পরে জিএমসিসি আসলো, ব্রাদার্স ইউনিয়ন, এরা যে কি কন্ট্রিবিউশন করেছিল ওই সময় ক্রিকেটের, এবং ক্রিকেটের পেশাদারিত্ব সত্যিকার অর্থে এই আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি না, সেটা তাদের কৃতিত্ব, এই ক্লাবগুলোর। আমি এখনকার ক্লাব জানি না, আমি এখনকার ক্লাব কি করছে, বাট সেই সময়কার ক্লাবগুলো আনবিলিভেবল। এবং ক্লাবগুলোর তখন যে অবদানটা ছিল বাংলাদেশের ক্রিকেটে, সেইটাও তো আসলে আমরা আউটপুট আপনাদের ভিতর দিয়ে পাইছি, যে আপনাদের মতো খেলোয়াড়রা, তখন তো আমাদের না ছিল কোনো ফার্স্ট ক্লাস স্ট্রাকচার, অন্যান্য বোর্ডেরও স্ট্রাকচার ছিল না, যা কিছু করছেন ক্লাব থেকেই শিখছেন আপনারা। তখন ক্লাবের যে প্রতিযোগিতা ছিল, যখন মোহামেডান আবাহনী যখন খেলা হতো, তখন তো প্রায় 30-35 হাজার লোক মাঠে আসতো। তারপর টেলিভিশনে দেখাতো, রেডিওতে খেলা কমেন্ট্রি করতো, তারপরেও অনেক লোক এসে ঘুরে চলে যেত। সো ক্রিকেটটা আসলে ওই মিড 90s যেভাবে উঠে এসেছিল, আরেকটা বড় কাজ করেছিল হঠাৎ করে আবাহনী, ওয়াসিম আকরাম, নীল ফেয়ার ব্রাদার, দীপ ফ্রেডাস, কামাল ভাই নিয়ে হ্যাঁ, এদিন কামাল ভাইরা নিয়ে আসলো, ওইদিকে মোহামেডান ক্লাব নিয়ে আসলো রানাতুঙ্গা, জয়সূর্যাদেরকে। তো বিমান সবসময় স্টেডি ভালো ভালো প্লেয়ার আনতো, ব্রাদার্স আনতো। তো এই বিদেশি একটা সময় ছিল যে পুরো কলাবাগান, এরা প্রায় 50 থেকে 60 জন বিদেশি ক্রিকেটার খেলতো, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়ান। সো তাদের সাথে যখন আমাদের লোকাল ক্রিকেটাররা ড্রেসিং রুম শেয়ার করতো, পার্টনারশিপ করতো ব্যাটিং বোলিংয়ে, সো ওইটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে যে 3-4টা সিঁড়ি উঠিয়ে দিয়েছিল, ওই একটা ব্যাপার, মানে পেশাদারিত্বের ব্যাপার থেকে। ভাই, এখন যদি বলি যে আপনি ওই যেটা বললাম যে ক্রিকেট হতে সকালেও দেখতেছিলাম যে পৃথিবীর হাইয়েস্ট লেভেল টেকনিক্যাল কোচদের একজন আপনি, মানে কোচ প্রশিক্ষকদের একজন আপনি, ফলে দুনিয়ায় যত ধরনের কোচিং সুবিধা সব আপনার হাতের তালুতে জানা আছে। তো ফিরে তাকালে আফসোস হয় যে এর কিছুটা যদি ওই সময় আমরা পেতাম, তাহলে হয়তো আরেকটু বেটার আউটপুট দিতাম বা আরেকটু উপভোগ করতে পারতাম। হ্যাঁ, এক্সপোজারটা কম ছিল, সব কিছু একটা লিমিটেশনের মধ্যে, একটা গণ্ডির মধ্যে না, একটা বৃত্তের মধ্যে ছিল। বৃত্তের বাইরে যে ক্রিকেট আরও কত বড়, সেটা আমরা জানতে পারিনি। আমার এইবারে যে মিশন বাংলাদেশে, এই মিশনটাই হচ্ছে সেটা, যে আমি কিভাবে বাংলাদেশকে অ্যাকচুয়াল ক্রিকেট বা ক্রিকেট প্রশিক্ষণ যেটা, বা ক্রিকেট কিভাবে খেলতে হয়, সেটা কীভাবে ইন্ট্রোডিউস করতে পারি, সেই চেষ্টা করছি এবং শুরু করে দিয়েছি সেই কাজটা। আমি ঠিক আইসিসি ছেড়ে আসার একদিন আগের ঘটনা বলি। আমরা একটা লেভেল 3 কোর্স করলাম ভুটানে, আর এশিয়া কনফারেন্স করলাম হংকংয়ে। ইনফ্যাক্ট এশিয়ার সমস্ত সিদ্ধান্ত আমি নিতাম, এবং এশিয়ার আমাকে লাস্ট শেষের দিকে আইসিসি থেকে বলা হতো যে ফেয়ারলেস লিডার, বিকজ আমি কাউকে কেয়ার করতাম না এবং আমার প্রিন্সিপাল অনুযায়ী চলতাম। যাই হোক, তা ঠিক চলে আসার আগের দিনে আমি অ্যাপ্রুভ করেছিলাম একটা কাজ, সেটা হচ্ছে যে দেখেন, আজকালকার T20 ক্রিকেটে কিন্তু ক্রিকেটারদের ফিটনেসটা সব থেকে একটা বড় ব্যাপার। সেই জন্য আমি একটা সেন্টার ঠিক করেছিলাম ভুটানে। আচ্ছা, ভুটান হচ্ছে ধরেন অ্যাভারেজে প্রায় 8000 ফিট উপরে, কিন্তু তো সেখানে আমাদের এশিয়ার যত অ্যাসোসিয়েট ক্রিকেটার্স আছে তাদের এন্ডুরেন্স ডেভেলপমেন্ট করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার সাথে কথা বলে ঠিক করেছিলাম যে সেখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট করব, কারণ তাদের সমুদ্রের কাছে এবং তাদের হিউমিডিটি বেশি, সেখানে স্কিল ডেভেলপমেন্টটা ভালো হবে। আর সৌদি আরবের একটা ছোট পূর্বে একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে দাম্মাম। আচ্ছা। এবং দাম্মামে একটা ক্রিকেট নেট ঠিক করেছিলাম, যেখানে সব থেকে গরম পড়ে যখন 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, সেই সময় ব্যাটারদের যে স্ট্রেস টেস্ট, সেটার জন্য ধরেন হেলমেট পরবে, সমস্ত ইকুইপমেন্ট পরার পরে প্রথমে করবে 2 মিনিট ব্যাটিং ওই গরমে, এর মধ্যে সমস্ত ঘাম থাকবে, তার সমস্ত স্ট্রেস থাকবে, তার ব্রেন
পুরোপুরি ব্যস্ত থাকবে তাকে তার শরীর নিয়ে, হ্যাঁ। সেই সময় সে কতটুকু ওই গরমে স্টেজে ব্যাটিং মনোযোগ রাখতে পারছে। আচ্ছা 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে হ্যাঁ, 8, হ্যাঁ। 8 থেকে 10 এভাবে মানে এই ব্যাটিং স্ট্রেসের মধ্যে কীভাবে ব্যাটিং ডেভেলপমেন্ট করা যায়, তো এই ডিজাইন করেছিলাম, ডেলিভারি করব, সেই সময় আমি চলে এসেছি। তো সেরকম একটা কিছু আমি বাংলাদেশে করতে চাই এখন। বলবে এই যে বাংলাদেশে যেটা করতে চান এই প্রসঙ্গে আমি আরেকটু চীন থেকে শুরু করতে চাই। চীনে আপনার নাম ছিল সম্ভবত ইয়াং সেন। সিমামিন। তো এই যে চীনের বুলবুল সাহেব, তার মানে দাঁড়ায় বোধহয় বুলবুল সাহেব, সাহেব বুলবুল। সাহেব বুলবুল। তো আপনি যে কারণে আমরা কলম্বাস বলি বা কিকিনফু আপনারে নীল আর্মস্ট্রং বলে, যে আপনি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় চীনের একটু গল্প বলেন না, চীনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? চীন যে একটা জিনিস, স্কুলে গিয়ে গিয়ে চীনে যেটা ছিল আমার প্রথম ইন্ট্রোডাকশন ছিল, আশরাফুল ভাই আমাকে নিয়ে গেছিল চংচিং বলে একটা শহর, ওটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শহর। তাই? হ্যাঁ, এটা আপনি গুগল করলে দেখতে পাবেন না ঠিক মতো, তখন লিখবেন যে জিডিপি প্লাস জনসংখ্যা একসাথে পৃথিবীর সবচেয়ে বড় শহর আচ্ছা চংচিং। তো চংচিংয়ে যাওয়ার পরে ভাবলাম আর এটা নিউ ইয়র্ক নাকি, এমন একটা সিটি। তো ওখানে তাদের স্পোর্টস মিনিস্ট্রির লোকজন আসলো, এসে বলছে যে ওয়েলকাম টু চায়না, বাট আমরা ক্রিকেট খেলবো চাইনিজ ওয়েতে, ডোন্ট ইমপ্লিমেন্ট বাংলাদেশি ক্রিকেট আর অস্ট্রেলিয়ান ক্রিকেট এখানে, আমাদের 5,000 বছরের কালচার আছে। প্রথমেই ধাক্কা দিয়ে দিয়েছিল আমাকে যে ওরা তো বাইরের কিচ্ছু রিসিভ না, করতে ওরা চায় রিসিভ না। করতে চায় না। তবে তাদের কাছ থেকে যেই জিনিসগুলো শিখেছি সেটা হচ্ছে যে কিভাবে কাম হয়ে কাজ করতে হয়, কিভাবে মানুষের সাথে মিশে কাজ করতে হয়। আজকে 2012 সালে যখন একজন ভদ্রলোক চীনের ক্রিকেটটা অলমোস্ট ডেভেলপমেন্ট বন্ধ করে দিল, নাম বলতে চাই না, না বুঝতে পারছি। সেই সময়টা আজকে যদি চায়না ওই ক্রিকেট ফ্লো রাখতো, আজকে ক্রিকেট চায়না হয়তো একটা ওডিআই টিম হতে পারতো, মেয়েদের টিমটা। বিজনেস ক্রিকেটে তারা এত দূরে চলে গিয়েছিল যে আইপিএল স্পন্সর করা শুরু করে দিয়েছিল, এবং দে আর ভেরি রেডি নাও, এখন ক্রিকেট অলিম্পিকে চলে এসেছে। তা আমি যদি আপনাকে একটা ফিলোসফিক্যালি বলতে হয় তাহলে বলবো যে অফকোর্স এসএসসি বড় কন্ট্রিবিউশন ছিল, আশরাফুল ভাই আমাদের লিডার ছিল। তো চায়নার ভূমি খুব উর্বর, ক্রিকেটের ভূমি খুব উর্বর। আচ্ছা, তো এই জন্য আমরা সেখানে উর্বর ভূমিতে ক্রিকেটের সিট বসিয়ে দিয়ে এসেছি অলরেডি পুরো চায়নাতে। এখন একটা ভালো বৃষ্টির দরকার, সেই বৃষ্টিটা হচ্ছে অলিম্পিক। সে অলিম্পিক অলরেডি ক্রিকেট ইন্ট্রোডাকশন হয়ে গেছে। তা বলতে চাচ্ছি যে একটা ফার্টাইল ল্যান্ডে ক্রিকেট বীজ বপন করা হয়ে গেছে, এখন একটা ভালো বৃষ্টি আর পরিচর্যা হলে চায়না ক্রিকেট আরেকটা লেভেলে চলে যাবে। এবং এটা হলে তো ক্রিকেট সত্যি সত্যি একটা গ্লোবাল রূপ পাবে, এত বড় একটা মানুষের দেশে। চায়না না খেললে তো আপনি বলতে পারেন না যে এটা গ্লোবাল গেম। হ্যাঁ হ্যাঁ। আর ওখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ওরা ক্রিকেট, ওদের ক্লাব কালচার নেই, আচ্ছা ওদের হচ্ছে ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন। আচ্ছা, তো এই জন্য তারা এত স্ট্রং, হুম, মানে একটা মিডল স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, এই যে পাথওয়েটা ভেরি ক্লিয়ার। তাদের বিশাল বিশাল বাজেট আছে, তাদের বিশাল বিশাল ফ্যাসিলিটি আছে, ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট, এটা যা সময়ের ব্যাপার। এবং ওরা যেদিন অলিম্পিক মেডেল জিতবে আমি নিশ্চিত যে ওরা আপনার নামে ওখানে একটা টানাবে যে সাহেবুল আমিনুল। ওইটা কিনা জানি না, পেছনে কাজ করেছে আশরাফুল ভাই, এসএসসি এরা সবাই, কিন্তু ওরা আপনার কথাই বলে। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে এখনও ধরেন ওরা জানে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, কিন্তু সমস্ত কমিটিতে আমার নাম থাকে। তাই? হ্যাঁ, আমি থাকি না থাকি আমার কমিটিতে আমার নামটা থাকে, এবং এটাই ভালো লাগে। আচ্ছা, ওরা শুধু এটা মুখে বলে তা না না না, আমি কমিটির মেম্বার। আমি তাদের আচ্ছা। সবথেকে ইন্টারেস্টিংলি আমাকে কয়েকদিন আগে বলেছে যে ইউ লিভ এভরিথিং অ্যান্ড কাম ব্যাক টু চায়না। আমি ওয়াই? বলে যে ওদের একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির নাম হচ্ছে থুংজি ইউনিভার্সিটি। থুংজি ইউনিভার্সিটি হচ্ছে চায়নার সবথেকে বড় ইউনিভার্সিটি, যারা নাকি ওরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করে। যত বড় বড় ব্রিজ, যেমন ধরো একটা ব্রিজ হংকং ম্যাকাও থেকে, যেটা হংকং চায়না মেইনল্যান্ডে গেছে 60 কিলোমিটার থেকে, হ্যাঁ এরকম 8-10টা তাদের আছে, এরকম একটা আছে সাংহাইতে, একটা আছে শ্যানডংয়ে। তো এই ইউনিভার্সিটিটা দেয়ার স্পোর্টস সায়েন্স ইজ ওয়ার্ল্ড ক্লাস, এআই টেকনোলজিতে তারা কাজ করে। তো ওখানে আমি সবসময় যাই, এবং তারা ক্রিকেটের সবথেকে বড় ওখানে। তো ওরা বলছে যে আমরা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট একাডেমি করব, সেটা হচ্ছে এআই বেসড। ওকে। এবং তাদের কাছে সব বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার আছে, কিন্তু ক্রিকেট নেই। তো ওই জায়গাটা ফিল করার জন্য তাকে আমাকে যাচ্ছে। তো এবং তারা ক্রিকেট একটা স্টেডিয়াম তৈরি করছে সাংহাই শহরের বাইরে। বাট এনিওয়ে
ওরা আমাকে বলেনি, এটাই না, হচ্ছে ওরা সবচেয়ে বড়। বলে এখনো। আমি আমি ভাবছিলাম শুধু মুখে বলে, এখন বুঝলাম যে আসলে অন পেপারও হ্যাঁ। ব্যাপারটা মনে রাখছে। They love me actually. বুলবুল, এরপরে আপনি যে দেশগুলোতে কাজ করছেন, যে দেশগুলোতে অ্যাকচুয়ালি ওখানেও বীজ বপন করছেন, তার মধ্যে আমি বলতে পারি ইউএইর কথা বলতে পারি। যদিও ইউএইতে অনেক আগে থেকে ইন্ডিয়ানরা খেলে, পাকিস্তানিরা খেলে, কিন্তু ইউএই, তারপরে খানিকটা আফগানিস্তান, যেমন আফগানিস্তানের হাই পারফরমেন্স সেন্টারগুলো সব আপনার ডিজাইন করা। এছাড়াও এই এশিয়া আসলে যা হয়েছে টেস্ট প্লেয়িং কান্ট্রির বাইরে আপনার ডিজাইন করা, এরকম একটা অবস্থায় আমাদের দেশে প্রবল একটা দাবি গত 7-8 বছর ধরে ছিল যে এই লোকটার মেধা আমরা কেন কাজে লাগাচ্ছি না। আপনাকে এই সময় বারবার আমি জিজ্ঞেস করছি, বলবো আপনি কি বলেন? আপনি বলছেন যে আমারে ভাই যে কোনো পদে, আমি পদ নিয়ে ভাবিত না, যে কোনো পদে বাংলাদেশে ডাকলে আমি সব ছেড়ে চলে যাব। ওই সময় কতটা হতাশ লাগতো যে সারা পৃথিবীতে আমি করতেছি কিন্তু আমার দেশে করতে পারতেছি না। না, এটা আসলে আমি না, আমি একটা অর্গানাইজেশনে কাজ করতাম আইসিসিতে। তো আমাকে এই কোভিডের সময় আমি নর্মাল যে ডেভেলপমেন্টগুলো এসএসসির আমলে করতাম সেগুলো করতাম 2015 পর্যন্ত। আইসিসিতে যাওয়ার পরে কিন্তু ব্যাপারটা অনেক বড় হয়ে গেল। তারপরে আমাকে তারা প্রমোশন দিয়ে ম্যানেজার করে দিল। তখন নামিবিয়া, সাপোজ নামিবিয়াতে ওরা জাতীয় দল গঠন করতে স্ট্রাগল করছে, কিন্তু তাদের আন্ডার-19 টিম ভালো। কেন? সিয়েরা লিওন বলে একটা দেশ আছে, সেই দেশের আন্ডার-19 টিমটা খুব ভালো, তারপরে তাদের কোনো খবর নেই। কেনিয়া কেন হারিয়ে গেল? পাপুয়া নিউ গিনি কেন তারা ক্রিকেট এই মুহূর্তে অত ভালো করছে না? এশিয়ার যে পাওয়ার হাউসগুলো যেমন আছে, মিডল ইস্টের 6টা দেশ, ইউএই, ওমান, সৌদি আরব, বাহরেন, কুয়েত, তো এরা কেন ভালো করবে? চায়না তো অবশ্যই আছে, ফার ইস্টে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, তো নেপাল। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এইগুলো নিয়ে আমাকে প্রথম একটা প্রজেক্ট দেওয়া হলো যে আমাদের একটা হাই পারফরমেন্স সিস্টেম তৈরি করতে হবে। তো হাই পারফরমেন্স একটা ফ্রেমওয়ার্ক তৈরি করলাম, যেটা ডেলিভারি করা শুরু করলাম। কেন পপুলারিটি বলবো না, কেন তাদের কাছাকাছি তাদের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, এর মূল কারণ হচ্ছে যে তাদের হাই পারফরমেন্সের যে ফ্রেমওয়ার্ক সেটা আমাদের তৈরি করে দেওয়া, এবং ডেলিভারি আমি করেছি বিকজ আমি লিড ছিলাম। তো ডেলিভারিটা এমন ছিল যে যেমন ধরেন ইউএই খেলতে যাবে আমেরিকাতে, বা নেপাল খেলতে যাবে আফ্রিকাতে, তারা খেলতে যাওয়ার আগে তাদের কী করতে হবে, বা আফগানিস্তান 2023-এ যে বিশ্বকাপ খেললো, তো এদের পেছনে যে সোয়াট অ্যানালিসিস করতে হয়, প্রোগ্রাম ডিজাইন করতে হয়, তারপরে তাদের গোল সেট করতে হয়, তারপরে তাদের যে অন্য অন্য ডিপার্টমেন্টগুলো আছে, যেমন ডোমেস্টিক ক্রিকেট আছে, ক্রিকেট ডেভেলপমেন্ট আছে, তাদের হাই পারফরমেন্স কীভাবে তারা ইন্টিগ্রেটেড সার্ভিস একে অপরকে নিতে পারে, এই কাজগুলো করার পরে আজকে ইউএই ধরেন দে আর ভেরি এস্টাবলিশ। বাংলাদেশকে সিরিজ তারা ধরেন ওমান ইজ ডুইং রিয়েলি গুড, কুয়েত উঠে আসছে, বাহরাইন উঠে আসছে, সৌদি আরব আওয়ার ফিউচার। তো মিডল ইস্ট হচ্ছে এখন আমাদের কাতার ইজ দ্য কান্ট্রি, দেখবেন যে দিস অনলি কান্ট্রি যারা নাকি অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্রিকেট রান করছে, এবং তারা হোস্ট করছে এশিয়ান গেমস 2030-তে। সো এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে হংকং, তো বলা হচ্ছে যে এই দেশগুলোর সাথে এই হাই পারফরমেন্স ডেলিভারি প্লাস ট্রেনিং এডুকেশন ডেলিভারি করা। এবং একটা কাজ করেছিলাম গত বছরে, যে এশিয়া ক্রিকেট উইক, হঠাৎ করে মাথায় আসলো যে আমরা কেন একটা সপ্তাহ শুধু ক্রিকেট খেলবো না। আচ্ছা, এশিয়া ক্রিকেট উইক সব কিছু মিলিয়ে এভরিথিং ওয়াজ ওয়ার্কিং রাইটলি। তো এই জন্য ধরেন আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো যখন আমি এইসব জায়গায় করছি উইথ ফ্রি হ্যান্ড, আমাদের টিম ছিল, ইকবাল ভাই ছিল, নীতিশা ছিল সেখানে, তো এই কাজগুলো আমি দেশে কবে করবো? তো এই জন্য আমি এত আফসোস করতাম যে আমি কেন দেশে আমি ডাকবে না, আমি যাব না। তা আসলাম, কাজ করছি, এখন শুনতে পাচ্ছি কবে যাবেন না। এই প্রশ্ন আমি বুঝতে পারছি না আমি কি করবো। এই প্রশ্ন হয়তো বিসিবি অফিসে চেয়ার টেবিল করতে পারে, বাংলাদেশ কখনো করবে না বুলবুল ভাই। এটা আমি মানে এই জাতির হয়ে কথা দিতে পারি, বাংলাদেশ জিজ্ঞেস করবে না যে বুলবুল ভাই আপনি কবে যাবেন। এটা শুনতে পাচ্ছি আমি, আপনি আমার ক্রান্ত মিথ্যা না। আপনি যাদের কাছ থেকে শুনতে পাচ্ছেন দে আর নট বাংলাদেশ। এনিওয়ে সো আমাদের এই দেশটায় ক্রিকেটের সম্ভাবনা অসীম আসলে। আমি দেখেন এই পর্যন্ত রংপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় গিয়েছি। উন্মাদনা বলবো না, এটা ভালোবাসা। ক্রিকেট যে কোথায় আছে আমাদের, ক্রিকেট যে একটা জাতিকে কোথায় টেনে নিয়ে যেতে পারে সেই সম্ভাবনা আছে এখানে। ক্রিকেট শুধু একটা খেলা না, এটা একটা মানুষের সাথে মানুষের সম্পর্ক, একটা জাতিকে উপরের দিকে টেনে তুলে আনা, সেই সম্ভাবনাটা ক্রিকেট কিন্তু শুধুমাত্র দেখেন, বাংলাদেশ ক্রিকেট যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাও হয় আমি আফসোস করব না, কিন্তু আমি চাইবো সবাই যেন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়, ক্রিকেটের একটা সংস্কৃতি তৈরি হয়, ক্রিকেট যেন একটা কথা বলার বাহন হয়, ক্রিকেট যেন
ক্রিকেট দিয়ে যেন অনেক প্রবলেম সলভ করতে পারি, কেননা একদম ক্রিকেট দিয়ে যেন আমরা ভালো নাগরিক তৈরি করতে পারি, একদম, এটা সম্ভব, একদম, কেননা সবাই এটা চায়। হ্যাঁ হ্যাঁ মানে আনবিলিভেবল ক্রিকেট কেবল কোনো খেলাধুলায় কেবল রেজাল্টের ব্যাপার না। এইটা এই যে বলল আজকে এই চেয়ারে বসে আপনি কথাটা বলতেছেন না, আমার মনে হয় আমাদের আপনাকে এই চেয়ারে পাওয়ার সবচেয়ে বড় মানে আমি স্ট্রাকচারাল কিছু প্রশ্ন আপনাকে করব, কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে হয় হয়ে গেল এই কথাটা যে আমি আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবো যে এইটাকে যদি আমি মানে মানুষ হওয়ার সংস্কৃতি হওয়ার একটা ইয়ে বানাতে পারি। দেখেন, আমি মাঝে মাঝে বলি যে ক্রিকেট এবং ক্রিকেটার এবং ক্রিকেট প্লেয়ার, হ্যাঁ হ্যাঁ, সো একটা ক্রিকেটার যে সে কিন্তু দেশ মাঠের ভেতরে মাঠের বাইরে সে একই রকম থাকে। আমি যখন কোচিং ফিলোসফি পড়াই তখন কিন্তু হাই লেভেল যারা লেভেল 3 কোচ হয় ওদেরকে বলা হয় যে যখন তুমি বাসায় থাকো, তুমি বাসায় তোমার ওয়াইফের সাথে, তোমার ছেলে মেয়ের সাথে, তোমার বন্ধুদের সাথে যেই ব্যবহারটা তুমি করো, তোমার যে ফিলোসফিটা থাকে, মাঠে একই ফিলোসফি থাকা উচিত। তাহলে একটা মানুষ কখনো দুই রকম হতে পারে না। সো ক্রিকেট খেললে হয় কি, ক্রিকেট যখন খেলবে তখন ক্রিকেটের যে শৃঙ্খলা আছে সেটা যেন সে মাঠে এবং মাঠের ভেতরে রাখতে পারে। আলটিমেটলি একজন ভালো ভালো মানুষ, ভালো নাগরিক। বলুন একটু আমরা আপনার খুব বেশি সময় নিব না, যদিও পডকাস্টগুলো বাংলাদেশে অনেক বড় বড় হয় সারা পৃথিবীতেই, কিন্তু বেশি সময় নিব না, আমি জানি আপনার ব্যস্ততা। একটু যদি এখন আপনি বলছিলেন প্রথম প্রেস কনফারেন্সে যে একটা ঝোড়ো T20 ইনিংস খেলতে হবে, তো আমরা অলরেডি জানি আপনি একটা ট্রিপল সেঞ্চুরির দিকে আগাচ্ছেন। সেই জায়গায় আমার একটা খুব আগ্রহের জায়গা হচ্ছে বলুন যে আমরা প্রান্তিক অঞ্চল থেকে একদম ঢাকা পর্যন্ত আসলে কিভাবে একটা স্রোত তৈরি করব, এই জায়গায় আপনার এই ট্রিপল সেঞ্চুরির জায়গা থেকে যদি একটু বলেন যে স্রোতটা কিভাবে তৈরি করা সম্ভব। ট্রিপল সেঞ্চুরি তো 100% ট্রাস্ট, আমাদের কাজের ট্রাস্ট থাকতে হবে, 100% আমাদের সবার পারফরমেন্স করতে হবে, মানে এবং 100% আমাদের যে রিচ, একদম পুরো কান্ট্রি ওয়াইড রিচ। তো এই তিনটে প্রোগ্রামের নিচে যে 4টা প্রোগ্রাম আছে, এর মধ্যে একটা প্রোগ্রাম আছে নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। সো কানেক্ট অ্যান্ড গ্রোটা হচ্ছে, দেখেন যে সাপোজ আজকে চিটাগংয়ে কোনো খেলা হচ্ছে, আন্তর্জাতিক খেলা, আমাদের ঢাকা থেকে কেন আমরা স্কোরার নিয়ে যাব, ঢাকা থেকে কেন আমরা আমাদের বহর নিয়ে যাব, আমাদের চিটাগংয়ে এমন সেট আপ থাকবে, সেখানেই সেটা সার্ভ করবে। তো এই যে আজকে জাতীয় লিগ খেলি আমরা, আমাদের NCL খেলি বা BCL খেলি, আমরা টিমটা বানিয়ে দেই বরিশালে ঢাকায় বসে, এটা কি কখনো এটা ঠিক? একদম না। তো এইটার লক্ষ্যে আমরা কানেক্ট অ্যান্ড গ্রো প্রোগ্রামে ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করছি। এখানে অনেক রোড ব্লকার বলেন, বাধা আসছে যে হ্যাঁ এটা করতে পারবেন না, এটা করতে পারবেন, সব কিছু বাইপাস করে আমাদের ক্রিকেট চালাবো আমরা। চিটাগংয়ে একজন হেড অফ ক্রিকেট থাকবেন, চিটাগং থেকে 2জন ডিরেক্টর আসে, তারা হবে সেখানকার ক্রিকেটের ম্যানেজ করবে, হেড অফ ক্রিকেট জেলা কোচগুলোকে ম্যানেজ করবে, সেখানে খেলা হবে। একদিন সেখানে এত বড় খেলা হবে যে ঢাকায় তাদের আসতে হবে না, এমন খেলা হবে, ওখানেই তারা জীবিকা পাবে। শুধু জীবিকা না, আমি একটা ফান্ডিং মডেল তৈরি করেছি। ফান্ডিং মডেলটা একটা বড় পিকচারে যদি বলি, তাহলে ধরেন যে চিটাগং বা সিলেট বা বরিশাল বা রাজশাহী, তারা নিজের ইনকামটা নিজেরা করবে। নিজের ইনকামটা এই জন্য বলছি, একটু বড় দাগে বলতে যাচ্ছে যে তারা যে লোকাল খেলা হবে, লোকাল লিগ হবে, তারা লোকাল স্পন্সর থেকে টাকা জোগাড় করবে, তারা তাদের যে খরচগুলো আছে, তারা লোকালি খরচ কিভাবে উঠে আসবে সেই প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে। তাই বলে ঢাকায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে আছে, তারা বসে থাকবে না। তারা ধরেন চিটাগংয়ে বলা হলো যে তোমার কাছে যদি 1000 ক্রিকেটার থাকে তুমি 10 লাখ টাকা পাবে, তুমি যদি 5000 মেয়ে ক্রিকেটার থাকে তাহলে তুমি 10 লাখ টাকা পাবে, তুমি যদি নন BCB ইনকাম, এই যে স্পন্সর থেকে তুমি 50 লাখ টাকা পাও, ক্রিকেট বোর্ড তোমাকে 1 কোটি টাকা দেবে। তো এই ধরনের এই যে ফান্ডিং মডেলটা এটা তৈরি করেছি, এই ফান্ডিং মডেলটা আমি ইমপ্লিমেন্ট করতে চাই। তাহলে হবে কি, আপনার রিজনগুলো স্বাবলম্বী হবে, রিজনগুলো তার নিজের মতো কাজ করতে পারবে, আর পরবর্তীতে যে আমাদের যে খেলাগুলো হবে, এজ গ্রুপ ক্রিকেট বলেন, ছেলে মেয়েদের সিনিয়র ক্রিকেট বলেন, তো এক একটা রিজন হবে এক একটা মহাশক্তিধর ক্রিকেট পাইপলাইন। তো তখন আমাদের জাতীয় দলটাও অনেক স্ট্রং হয়ে যাবে, আমাদের খরচও কমে যাবে, সাথে সাথে আমাদের ক্রিকেট কালচারটা এতটাই স্বাবলম্বী হবে যে আমাদের পাইপলাইনে কোনো প্লেয়ারের সমস্যা থাকবে না, কর্মকর্তার সমস্যা থাকবে না, আম্পায়ার বা ম্যাচ অফিসিয়ালদের সমস্যা থাকবে না, সর্বোপরি সকলেই
সব দিক থেকে স্বাবলম্বী হতে পারবে। মানে আমরা এখন তো শুধু এজ লেভেল আরো ভালো করে বললে বিকেএসপির দিকে তাকায় থাকি আমাদের পাইপলাইনের জন্য, জি, জি। কিন্তু এই যে আপনি আপনার সঙ্গে অফ দ্য ক্যামেরাও কথা হচ্ছিল যে আপনি একদম উপজেলা থেকে শুরু করে লিগ করে 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 ধাপে ধাপে ন্যাশনাল পর্যায়ে আনতে চান, এই বিশাল যোগ্য আসলে কি প্র্যাকটিক্যাল সম্ভব দেখেন? হ্যাঁ, এটা খুব প্র্যাকটিক্যাল হবে কি না সেটা একটা টেস্ট করেছিলাম গত কয়েক সপ্তাহ আগে। আচ্ছা। তা রাজশাহীতে যে 8টা জেলা আছে, তা 8টা জেলায় যে 8টা কোচ আছে তাদেরকে প্রশিক্ষণ দিতে গিয়েছিল আমাদের গেম ডেভেলপমেন্ট সিনিয়র কোচ, যেমন দীপু রায় চৌধুরী ভাই, সুরু ভাই, তুষার ইমরান, সোহেল, সেখানে ছিল হাবিবুল বাশারের মতো স্টার, মেহরব হোসেন অপি। তো তারা করেছিল কি, তারা 2 দিন ধরে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল যে কিভাবে ওই 8টা জেলার কোচ এবং একটা বিভাগীয় কোচকে যে কিভাবে মেধা তুলে আনতে হয়, শর্ট একটা রিফ্রেশার কোর্স করার পরে তারা 16 থেকে 18 বছরে বিভিন্ন ট্যালেন্টেড ক্রিকেটার নিয়ে একটা দল গঠন করেছিল। আচ্ছা, দল গঠন করার পরে এই 8টা জেলার মধ্যে 50 ওভারে খেলা হয়েছিল। অলরেডি হয়ে গেছে, বগুড়াতে হয়েছে এবং রাজশাহীতে হয়েছে। সেখানে ট্যালেন্ট সার্চ করতে পাঠিয়েছিলাম লেফট হ্যান্ড স্পিনার খোঁজার জন্য মোহাম্মদ রফিককে, লেগ স্পিনার খোঁজার জন্য আমাদের পাকিস্তানি কোচ শাহিদ মেহমুদকে, ব্যাটিং খোঁজার জন্য জাভেদ ওমরকে, এবং ফাস্ট বোলিংয়ের জন্য হাসিবুল হোসেন শান্তকে, প্লাস মেহরব হোসেন অপি, তারপরে হাবিবুল বাশারও ছিলেনই। তা তারাই প্রত্যেকটা খেলা দেখেছে, প্রত্যেকটা কোচদেরকে খেলার আগে পরে টিপস দিয়েছে, তাদের খেলা দেখে তারা 16টা বেস্ট প্লেয়ার ওই রাজশাহী বিভাগ থেকে তারা পছন্দ করেছে। তো এই যে 16টা প্লেয়ার পছন্দ করেছে, এই 16টা প্লেয়ার আমরা ধরে রাখলাম আমাদের কাছে। সেম রংপুরে হবে, তখন রংপুরে যখন হয়ে যাওয়ার পরে 16টা প্লেয়ার আসবে, এই 16টার রংপুরের প্লেয়ার এবং 16টা রাজশাহীর প্লেয়ার তারা 90 ওভারে ম্যাচ খেলবে, যাতে তাদের টেকনিক একটা স্ট্রং হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্টারেস্টিং আউটকাম হচ্ছে যে এখানে রাজশাহী, বগুড়া, পাবনা এরা খুব এস্টাবলিশ শহর বা জেলা, কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে সিরাজগঞ্জ। তার মানে কি দেখেন, সিরাজগঞ্জের মতন একটা ছোট আননোন জেলা, মানে ক্রিকেটের আননোন জেলা চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেখানে সেরা সেরা ট্যালেন্টেড আছে। আমি জিজ্ঞেস করছিলাম রফিককে, জাভেদ ওমরকে, বলছে না না কয়েকটা ভালো ভালো ফাস্ট বোলার পেয়েছি, লেগ স্পিনার পেয়েছি। তো এই যে আপনি বলছিলেন কি সম্ভব কিনা, জুনিয়র যে আমাদের এজ গ্রুপকে সম্ভব হয়েছে এই জন্য আমরা করতে পেরেছি বলে সম্ভব হয়েছে। আমরা চিটাগংয়ে করছি 26 এবং 27 দুদিন কোচদের ট্রেনিং হবে। 28 তারিখ থেকে শুরু হয়ে যাবে সিনিয়রদের T20, 12টা যে জেলা আছে জেলার প্লেয়ারদের খেলা হবে, বিশাল টুর্নামেন্ট। আকরাম খান এবং আমাদের ডিরেক্টর মঞ্জু ভাই ওখানে আছে, করছে। তো এটা অসম্ভব না, সম্ভব, এবং এটার সাফল্য আমরা দেখতে পাচ্ছি। বলবে আরেকটা জিনিস নিয়ে আমার খুব আগ্রহ আছে, এটাও আপনার ট্রিপল সেঞ্চুরির মধ্যে আছে, সেটা হচ্ছে একটা হবে না কয়টা হবে এটা আপনার উপরে, যে একটা ন্যাশনাল ক্রিকেট একাডেমি, দ্যাট মিনস নট আমাদের যে এরকম একটা একাডেমি ভবন তা না, আপনি জানেন পৃথিবীতে আসলে ন্যাশনাল ক্রিকেট একাডেমি কী হয়, যে ওটার মধ্যে আপনি সম্ভবত সম্প্রতি উপদেষ্টাকে একটা বায়োমেকানিক ল্যাবের কথা বলেছেন, এর সঙ্গে স্পোর্টস সায়েন্সের অন্যান্য যে বিষয় থাকে, মানে একদম সামগ্রিকভাবে ওটাই রিহাব সেন্টার, ওটাই সব কিছু, ওই যে ব্যাপারটা একটা মহা সেন্টার বলি, এরকম কিছু একটা এস্টাবলিশ করা। গ্রাউন্ডস ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে মাহবুব ভাই, এবং মাহবুব ভাই ওই পূর্বাচলের মাঠটায় যেখানে আমাদের স্টেডিয়াম হবে, তো স্টেডিয়াম হওয়ার আগে আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স করার চিন্তা করছি। সেখানে ফাহিম সিনার সাথে গতকালও মিটিং করেছি যে আমরা কিভাবে বায়োমেডিক্যাল ল্যাবটা শুরু করে দিতে পারি। তখন তারা সেটা নিয়ে কাজ করছে। আসলে হয়েছে কি, ধরেন আপনি যতদিন না সায়েন্স ক্রিকেটে ইনভলভ না করতে পারবেন ততদিন আপনি অ্যাডভান্স কোথাও যেতে পারবেন। দেখেন 1970 থেকে যে যখন লাস্ট অলিম্পিকের যে 100 মিটার দৌড়ে যে ফার্স্ট হলো, গোল্ড মেডেল পেল, জ্যামাইকার উইসেইন বোল্টের মানে বোল্টের পর আরেকজন হয়েছে, পরের জনের নাম মনে নেই, বাট বোল্ট পর্যন্ত কেন বলছি আমি, সো অনেক সায়েন্স ইনভেস্টমেন্ট টাকা খরচ করে আমরা মাত্র 2 সেকেন্ড কমাতে পেরেছি। একদম এই 2 সেকেন্ডের পেছনে আমরা যেই পরিমাণ সময়, অর্থ, বিজ্ঞান ব্যয় করেছি, ক্রিকেটে কিন্তু আপনি এই পরিমাণ ব্যয় করলে আপনি বিশ্বের সেরা টিম হতে পারবেন। এবং ক্রিকেট এমন একটা খেলা যেখানে ধরেন আমি এক বছর একটা ক্লাস করেছিলাম চীনের একটা ইউনিভার্সিটির নাম হচ্ছে চিংহুয়া ইউনিভার্সিটি, ওদের অক্সফোর্ড সবথেকে বড় ইউনিভার্সিটি। চিংহুয়াতে তো এক বছর একটা ইন্টার্ন কোর্স করেছিলাম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বায়োমেকানিক্স। আচ্ছা, তো আমার যে প্রফেসর ছিল সেখানে
আউটকামটা ছিল যে বায়োমেকানিক্স একটা বিশাল বড় সাবজেক্ট, আর ক্রিকেট হচ্ছে একটা জাস্ট ডট। আচ্ছা, সো আমরা যদি ওইটা কিছুটা ইমপ্রুভ আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি ক্রিকেটে, দেখবেন আমাদের ক্রিকেটের পারফরমেন্সটা, ইনজুরি প্রিভেনশনটা, ইনজুরির ওভারকামটা অনেক ভালো হবে, এবং বিশেষ করে আমাদের ফাস্ট বোলাররা বা আমাদের ব্যাটারদের যে সর্বোচ্চ দেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা সম্ভব হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, যদিও এখনও আইডিয়া লেভেলে কথাবার্তা চলছে, বাট এটা উইদাউট দিস উই ক্যানট মুভ ফরওয়ার্ড। বুলবুল ভাই, একটু মানে আমরা কুইক একটু ইয়েতে যাই, শেষের দিকে চলে যাই। সেটা হচ্ছে যে এখন আপনি যখন শুরু করছেন তখন বলছেন, মানে বিসিবি প্রেসিডেন্ট হিসাবে তখন বলছেন টি-20 ইনিংস খেলবো এবং এইটুকু করে দিয়ে আমি চলে যাব। এবং সেখানে আমি মনে করি আপনি আপনার ক্যারিয়ারটাকে এক ধরনের বাজিতেই ধরে ফেলছেন, কারণ আপনি তো খুব আরামেই কাটাচ্ছিলেন, অস্ট্রেলিয়া নিজের বাড়িতে ছিলেন, নিজের বাড়িতে বসে আইসিসির চাকরি বোধহয় আপনি ছাড়া আর কেউ করার সুযোগ পৃথিবীতে পায় নাই, যে আপনার জন্য মেলবোর্নে আলাদা অফিস বানায় দিচ্ছে আইসিসি। ইনক্রেডিবল ব্যাপার ছিল। তারপরে ওই আয়েস ছেড়ে আপনি এখানে নারায়ণগঞ্জ, ঢাকা দৌড়াইতে আসছেন, এবং সেটা ছেড়ে আপনি চলে গিয়ে কী করবেন খানিকটা আনসার্টেন। এখন এরকম একটা অবস্থায় আপনি যেটা বললেন যে অনেকে বলতেছে বুলবুল কবে যাবে, কিন্তু আমরা আওয়াজ পাচ্ছি, লোকেরা আওয়াজ দিচ্ছে যে বুলবুল থাকবে না কেন। এখন আপনি আসলে কি কোনো সিদ্ধান্ত বদলাবেন, নাকি ওই যা বলছিলেন যে চলেই যাব? আমি সত্যি কথাটা বলি, আমার সাথে আইসিসি থেকে যখন চলে আসি তখন তাদের সাথে মৌখিক একটা চুক্তি ছিল যে ইউ হ্যাভ টু কাম ব্যাক, এবং এখন যেটা বলছে যে একটা ভালো পজিশন তৈরি করা হয়েছে। আচ্ছা, যেহেতু তারা মনে করে আমি হয়তো একটু বেটার রোল পেতে পারি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভাবছে যে বেটার রোল হয়তো আমিও সেখানে করতে পারি। আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল অ্যাম্বাসেডার, সেখানে হয়তো কিছু দেখতে পাচ্ছি। কিন্তু সব কিছু ছাপিয়ে আমি যখন এখানে এসেছিলাম সব ছেড়ে দিয়ে এসেছিলাম। আমার একটা পার্মানেন্ট চাকরি ছিল, আমার সব কিছু ছিল, আমি ফ্যামিলির সঙ্গে, প্লাস আইসিসিটার সাথে হালকা চুক্তি যেটা ছিল যে তুমি ওখানে কাজ করতে থাকো, তোমার বেতন এখানে জমতে থাকবে, এই ধরনের কথাও ছিল। আমি ওগুলো নেইনি, বিকজ আমি চাকরি ছেড়ে দিয়ে আসি এবং এটা সম্ভব না, এটা মানে বাস্তবিক রিয়েলিস্টিক্যালি এটা হয় না। যাই হোক, এখনকার সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছে যে আমি বলেছিলাম যে টি-20 ইনিংস আমি খেলে চলে যাব, আমি এখনও সেই জায়গাটাতে আছি, আমি চলে যাব। তবে আমার দেশের নিড যদি দেশ মনে করে, দেখেন আমি কিন্তু সব ছেড়ে দিয়ে এসছি, এখানে আমার স্বার্থ হচ্ছে ক্রিকেট। আমার নিয়তটা খুব ক্লিয়ার যে হাউ ক্যান আই হেল্প মাই কান্ট্রি। আমি এখান থেকে ক্রিকেট বোর্ড থেকে চা বিস্কুট খাই, দ্যাটস ইট। তো আমি দেশ যদি মনে করে যদি আমি আরও কিছুদিন সার্ভ করতে পারবো জাস্ট ফর ক্রিকেট, এখানে আই এম রেডি টু সার্ভ। ওকে, তবে এর মানে এই না যে আমাকে যুদ্ধ করে আমার ইচ্ছা প্রকাশ করে কাউকে ড্যাশিং দিয়ে এসে এরকম কিছু নেই আমার। এই জায়গাটায় আপনি যদিও সবসময় বোঝানোর চেষ্টা করেন না আমি খুব একটা স্যাক্রিফাইস করি নাই, মানে আপনার সব ইন্টারভিউতে আমি দেখি, কিন্তু আমি তো বুঝি যে আপনি কত স্যাক্রিফাইস করেছেন। একটা লোক, আপনি গত 30 বছরে সম্ভবত 5 স্টার কোয়ালিটির নিচে কোথাও রাত কাটান নাই, আপনার আইসিসি চাকরি টাকরি সব মিলে। আজকে আপনি সামান্য কিছু লোকের কথার জন্য একটা সস্তা ভাড়া বাসায় উঠে গেছেন। আমার এইটা নিয়েও আপনার উপর একটু রাগ আছে যে আপনি এইসব কথায় গুরুত্ব দেন কেন। আমার ক্রিকেট বোর্ড আমাকে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছিল যে আমাকে একটা করে টিকিট দেওয়া হবে আর মাসে, আর আমাকে থাকার বাসস্থান দেওয়া হবে। তো আমি যখন খবরের কাগজে পড়লাম ওটা কোনো এক জায়গায়, তখন আমি শুতে পারছিলাম না ওই বিছানায়। দেখেন আইসিসি বা এসিসির লাইফস্টাইলটা 5 স্টার লাইফস্টাইল, মনে করেন যে টপ ক্লাসে, মানে আমাদের যে কর্পোরেট ক্রেডিট কার্ড দেওয়া হতো, এটা আনবিলিভেবল। তারপর যখন দেয়ার ইজ নো লিমিট সাম এক্সটেন্ট, তো ওটা ধরেন ওগুলো করলে তো ক্রিকেট হবে না। সো আমার ফোকাস একটাই এখন। দেখেন আমি 57 অলরেডি, এখন জানি না কতদিন বাঁচবো, কিন্তু ক্রিকেটটা, এই দেশের ক্রিকেটটা আমাকে সব দিয়েছে। আজকে যা কিছু পেয়েছি এই দেশের ক্রিকেট, তো সো আমি সবসময় বলতাম যে মাস্ট সামথিং গিভ ব্যাক, আমার দেশকে ফিরিয়ে দিতে হবে সব। তো ফিরিয়ে দেওয়ার সময় তো একটু স্ট্রাগল করতেই হবে না। তার মানে আপনি এইসব কথায় গুরুত্ব দিয়ে 10,000 টাকার একটা বাসায় উঠে যাবেন না? 10-12 হাজার টাকা এটা পার্সোনাল ব্যাপার, এখানে না আলোচনা করে যে যেখানে আনন্দ পায়। তবে এটাও ঠিক যে ফোকাস তো একটা, আপনি যখন যুদ্ধে যাচ্ছেন বা একটা কাজ করছেন, তখন আপনি যদি ডাইনে বামে তাকান তাহলে কেমন হবে? লেটস ডু দ্য ওয়ার্ক ফার্স্ট।
বুলবুল ভাই একটা জিনিস আমি এইখানেই এই নির্বাচনী আপনার শেষ হবে না 10 বছর পরে শেষ হবে সে কথায় যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে আপনি সজ্ঞানে বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচার এবং ক্রিকেটকে আসলে কোথায় দেখতে চান, মানে সে কি বলবো, মানে জ্ঞান থাকা অবস্থায় এখানে দেখে যেতে চাই। আমি আসলে তো একটা ক্রিকেট খেলা আমাদের শুরু হয়েছে পাকিস্তান আমল থেকে। 71-এর পর আমরা নতুন দেশ পেয়েছি এবং আজীবন আমরা বাংলাদেশ নিয়ে ক্রিকেট নিয়ে এগিয়ে যাব। একটা ক্ষুদ্র সময়ের জন্য এই কাজটা পেয়েছি। পূর্বে যারা কাজ করেছে আমি কিছু করব, তারপরে সামনে আবার কাজ হবে, সে স্পানটা যত ছোট বড় হোক। সো আমার এই জায়গাটাতে যতদিনই আছি পজিটিভ একটা ভাইব, কিছু ভালো, যেটা ভালো বলতে বোঝাচ্ছি যে ক্রিকেটের উন্নয়নে বা ক্রিকেটের পারফরমেন্সে হেল্প হবে। দেখেন ক্রিকেট বোর্ড কিন্তু খালি ক্রিকেট খেলে না, ক্রিকেট বোর্ড ফরেন মানি ইনকাম করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বাংলাদেশের কোনো সাহায্য লাগে না। বাংলাদেশের ক্রিকেট সেখানে আমরা ফরেন মানি ইনকাম করছি, বরং প্রচুর ট্যাক্স দেন, প্লাস আমরা জব জেনারেট করছি, আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করছি, আমরা দেশের ক্রিকেটে দেশের যে বাংলাদেশের মানুষের ভালোবাসাটা ক্যারি করছি, এটা সবথেকে বড় কথা। সো আমি জানি না কোথায় রেখে যেতে পারবো, যতদিন কাজ করব সৎভাবে ক্রিকেটের প্রত্যেকটি সেক্টরে কাজ করার ইচ্ছা আছে। আর যেই কাজটা করতে এখানে এসেছি, যে আমি বলেছি যে 30 তারিখে যেদিন আমি প্রেসিডেন্ট হলাম, 30 তারিখে বাসায় গিয়েছি বা হোটেলে ছিলাম, 12টার সময় হোটেলে গিয়েছি, সারা রাত জেগেছিলাম, 6টার সময় আমার চার্টার নিয়ে আমি নেমেছি রুম থেকে। সো সেটা এখন ডেলিভারি করছি এবং ইটস গোয়িং আলহামদুলিল্লাহ ওয়েল। তুলবে একদম শেষ একটা বিষয় তুলবে, এটা আমি ইচ্ছা করেই ভেতরে বলি নাই, অনেকবার প্রসঙ্গটা আসতে পারতো কিন্তু আপনার মনটা খারাপ হবে বলে। সেটা হচ্ছে আপনার সঙ্গে আমার প্রথম, মানে আপনি সম্ভবত আমাকে প্রথম স্নেহ করা শুরু করলেন, সেটা খুব মানে শোকের একটা ঘটনা ছিল। আপনার খুব প্রিয় শিষ্য রানার প্রয়াণের পরে আপনার কলাম লেখাটা, তো ওই টাইমটা বা রানারে কতটা মনে পড়ে? বা রানাকে আমি খুব মিস করি। রানা ছিল নট অনলি এ পারফর্মার, এত সাদা মনের ছেলে আমি খুব কম দেখেছি। আমার সাথে তার শেষ, আমি বাংলাদেশে যখন কোচিং করাতাম দুটো জায়গায়, একটা হচ্ছে একমি আর একটা হচ্ছে কর্পোরেট লিগে, আর একটা হচ্ছে আবাহনী। এবং সবসময় সে সামহাউ আমার সাথেই ছিল। সে থাকতো এয়ারপোর্টের কাছে এক জায়গায়, আমি থাকতাম উত্তরাতে। আমি তাকে পিক করতাম এবং ড্রপ করতাম প্রত্যেক দিন। সো তার সাথে আমার সম্পর্কটা ছিল খুব কাছের। আমাদের ড্রেসিং রুমের আনন্দের একটা বিষয় ছিল রানা, তার সাথে ফাইজলামি করা, তাকে নিয়ে যোগ করা। তার জীবনের শেষ ইনিংসটা ছিল আমি যে ক্লাবে কোচিং করতাম আবাহনীতে, সে খুব আপসেট থাকতো। তা আমি তাকে বললাম, ওপেন করবি? বলে হ্যাঁ করবো। 126 রানের নট আউট একটা ইনিংস ছিল, ওটা শেষ ইনিংস ছিল ওর। আমি ওকে মিস করি খুব, এবং খুব ভালো একটা ছেলে ছিল এবং সবাইকে আনন্দ দিত, এবং আই রিয়েলি মিস হিম। বাট হয়তো ইনশাআল্লাহ ও ভালো জায়গায় আল্লাহ রেখেছে তাকে। বললু ভাই, আমি খুব সরি যে শেষটা হতে পারতো কোনো আনন্দের কথা দিয়ে, কিন্তু এইটা একটু আমি আসলে দর্শককে একটু বলতে চাই যে বললুর যেটুকু স্নেহ পাই সেটা আসলে খানিকটা ওই রানার বন্ধু, এলাকার ছেলে, আর ওই স্মৃতিচারণ, সেগুলো তো আপনাদের বলছি বিভিন্ন সময়। তো যাই হোক, বুলবুল ভাইকে তো অনেক ধন্যবাদ। বুলবুল ভাই আরেকটা কথা বলে নেই, যে রানার কথা বলতে গিয়ে কিন্তু আমার সেতুর কথা ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, সেতু ভাইয়ের কথা, ভেরি গুড ক্রিকেটার। হ্যাঁ হ্যাঁ, আর সেতুকেও খুব মিস করি। আর একটা কথা আমার বলা উচিত, যেটা আমরা যে ট্রিপল সেঞ্চুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এখন কাজ করছি, জি জি, ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কর্মকর্তা, প্রত্যেকটা বোর্ড ডিরেক্টর এত সুন্দরভাবে, সাবলীলভাবে, স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করছে। আমি রিয়েলি গ্রেটফুল টু দেম। বাহ বাহ বাহ। এই যে আমরা একটা সুন্দর কথা পেয়ে গেছি যে আমরা আসলে ট্রিপল সেঞ্চুরির দিকে আগাতে চাই। বুলবুল ভাই একটা সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটের গোড়াপতন করে দিয়েছেন, আর একটা ট্রিপল সেঞ্চুরি করে আমরা আশা করতেছি, আমি অলরেডি ট্রিপল সেঞ্চুরির প্ল্যানটা যেটুকু দেখছি আমার মনে হয়েছে আমি এতটা স্বপ্নও দেখতে পারি না। এটা যদি খানিকটাও বাস্তবায়িত হয়, আমি দু একদিন আপনাদের একটা কন্টেন্ট করে জানাবো যে এটা কী জিনিস, তাহলে বুঝবেন যে বাংলাদেশ ক্রিকেটে অন্য স্তরে চলে গেছে। সেই জন্য এই একটা মানুষের দিকে আমরা তাকায় আছি। বুলবুল ভাই, অশেষ ধন্যবাদ আমার সঙ্গে জয়েন করায়। থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ, আপনার জন্য শুভকামনা রইল।
আর আমরা একটা মানুষ না, আমরা সবাই একসাথে কাজ করি। থ্যাংক ইউ। জি, আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।